সঙ্গে কথা বলতে ধরা বাঁধা কোনো নিয়মের ভিতরে থাকলে কথা বলা যায় না। কি করতে হয়? ওয়ালাইকুম আসসালাম, আই এম ফাইন। আমাদের কথা বলতে গেলে কিন্তু আমাদের বিভিন্ন রকমের বিষয়ের উপরে কথা বলা লাগে। আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, আপনি আমেরিকায় গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের সাথে একরকম কথা বলতে হয়। একটা সুপার শপে কেনাকাটা করার জন্য গিয়েছেন, সেখানে এক রকমের ভাবে কথা বলতে হয়। আপনি একটা চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছেন আমেরিকাতে, কিন্তু দেখবেন আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, এখানে কিন্তু যার যার গাড়ি তাকে নিজেকে ড্রাইভ করতে হয়, হ্যাঁ, চালাতে হয়। তো এখানে হচ্ছে ড্রাইভিং পরীক্ষা দিতে হয় কানাডাতে। আমেরিকাতে একটা নিয়ম রয়েছে, ওখানে বাংলাদেশ থেকে যারাই যায় বা পৃথিবীর অন্য দেশ থেকে সবাইকে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা নিতে হয়। অনেক বয়স্ক, প্রায় 60-65 বছর বয়সেরও অনেক আমার কাছে, সোহাগ স্যারের কাছে পড়ে। তো তারা বলে যে স্যার, আমেরিকাতে আসলে যদি কেউ এখানে স্থায়ীভাবে থাকতে চায়, ড্রাইভিংটা তাকে শিখতেই হবে। হ্যাঁ, ড্রাইভিং শিখতে গেলে বা আপনি যাই করুন না কেন আমেরিকাতে গিয়ে, আপনি ঘর থেকে বের হয়ে, বাসা থেকে বের হয়ে যাই করবেন, আপনাকে ইংরেজি ভাষাটা খুব ভালোভাবে জানতে হবে। তো এই ভাষাটা ভালোভাবে জানতে গেলে, এই ভাষায় কথা বলতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে গ্রামার সম্পর্কে জ্ঞান রাখতে হবে এবং আমাদের কথা বলার প্র্যাকটিস করতে হবে। কথা বলার প্র্যাকটিস করার জন্য আমি এগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, স্বাস্থ্যই সম্পদ, মনে আছে? এগুলো নাহিদা আপা কেমন আছেন? এগুলো কিন্তু আমাদেরকে হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল। হ্যাঁ, এখান থেকে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, একটু মনে রাখবেন। অর্থাৎ আপনি যত বেশি অনুশীলন করুন। করতে পারি, কিন্তু হ্যাঁ। বুঝতে তো পাঠান না মনে হয়। ও, ক্লাস পাঠানো হয় নাই? আচ্ছা, আমি দিয়ে দিব না, আমি একটু বাইরে ছিলাম তো, আমাদের এই অফলাইনে একটা প্রতিষ্ঠান করবো। শনিবার ক্লাস হবে, আমি রবিবারে ক্লাস। না, আমি এখন থেকে ওই যে মাঝে কয়েকটা দিন একটু গ্যাপ গিয়েছিল, তো আমি পর পর ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। এখন থেকে আমি ক্লাসগুলো যেগুলো গ্যাপ গিয়েছে, আমি আগামীকালও হয়তো আপনাদের ক্লাস আমি নিব। হ্যাঁ, এটা একটু খেয়াল করবেন। হোয়াটসঅ্যাপে যদি নোটিশ যায় যে রাত 8টায় ক্লাস, তাহলে আপনারা বসে যাবেন ক্লাসে। হ্যাঁ, কিছু না কিছু শিখতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো সহজ সহজ বাক্য। গরু উপকারী জন্তু, দা খাউ ইজ আ ইউজফুল এনিম্যাল। দা খাউ ইজ আ ইউজফুল এনিম্যাল, গরু কি জন্তু? উপকারী জন্তু। তারপর একটু দেখবো কি বলছে। জাস্ট ওয়েট, রিলেটেড। গরু উপকারী জন্তু। রানা অঙ্কে দুর্বল, রানা ইজ উইক ইন ম্যাথ। চাকরটি বিশ্বাসী, দ্য সার্ভেন্ট ইজ ফেইথফুল। ফেইথফুল মানে হচ্ছে বিশ্বাসী। ভাইকে ভালোবাসো, লাভ ইউর ব্রাদার। মা বাবাকে মান্য করো, ওবে ইউর প্যারেন্টস। লোকটি মিথ্যা কথা বলে, দ্য ম্যান টেলস আ লাই। তিনি একজন কৃষক, হি ইজ আ ফার্মার। তিনি একজন কৃষক, হি ইজ আ ফার্মার। মৌমাছি ক্ষুদ্র পোকা। দেখেন এই ট্রান্সলেশন গুলো আপনাদেরকে দিয়ে আমি করাবো। হ্যাঁ, এগুলো একটু প্র্যাকটিস করবেন প্লিজ। এখান থেকে কিন্তু অনেক বাক্য আসে, এখান থেকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন পিডিএফ, দেখেন এখানে অনেকটা পিডিএফ দেওয়া আছে। জাস্ট এইগুলো আমরা একটু বের করি। এই দেখেন কত সুন্দর সুন্দর বাক্য। হুম এখানে খুব সুন্দর বাক্য দেওয়া আছে। জাস্ট ওয়েট। কথা বলতে গেলে আমাদের এখান থেকে কথা বলা শুরু করতে হয়। জাস্ট আমরা ওইটা না দেখে এখান থেকে শুরু করি। স্যার, প্রাইম, হ্যাঁ। পরীক্ষা নিবেন না আমাদের? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা নিব আমি আগামী সপ্তাহে। আমি প্রশ্ন করতেছি, আমি সবাইকে পাঠিয়ে দিব। অনলাইনে পরীক্ষা দিবেন, মানে 1 ঘন্টার পরীক্ষা হবে। এইখানেই পরীক্ষাটা দিবেন, মানে কেউ দেখার কোনো সুযোগ পাবে না। প্রশ্ন রেডি করতেছি। এখানে বেশিরভাগ দিব ট্রান্সলেশন, আর হচ্ছে আপনাকে কিছু ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিব প্রেপোজিশন থেকে। এইগুলো থেকে মূলত পরীক্ষাটা। না, এটা আমি আবার করাবো, প্রেপোজিশনে ভয় পাওয়ার দরকার নেই আপা। আমি এখান থেকে আবার ক্লাস নিয়ে তারপর আমি যা যা পরীক্ষায় দিব সেগুলো আমি পরীক্ষার আগে আবার দেখাই দিব। তো দেখেন এইখানে। স্যার, কথা বলে বলেন। স্কুলের বইগুলো আছে না, এগুলা আমার প্র্যাকটিস করা দরকার। আমি এখনো ওগুলা ভালো করে মানে কোন কোন বই, কোন বই বলছেন বলেন। সিক্স এর বই আছে, ক্লাস ফাইভ এর ইংলিশ বই। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো আপনি পারবেন, বলবেন তোমাকে। ফাইভের ইংলিশ বই তো আমার, ফাইভের ইংলিশের স্টুডেন্টের ব্যাচ আছে, আপনি সেই ব্যাচেও ক্লাস করতে পারবেন। সেখানে টোটাল আমি শুধু। হ্যাঁ সিক্স এর বই, সিক্স এর বইটা বেশি জরুরি আর কি। হ্যাঁ হ্যাঁ, বলবেন। সিক্স এর বইতে দেখেন এই ফার্স্ট পেপার, মানে দুইটা তো, সেকেন্ড পেপার ফার্স্ট পেপার, তো এখানে ওই লিটারেচার ফার্স্ট পেপারটা বেশি পড়াই না। গ্রামারটা জানলে ফার্স্ট পেপার অটোমেটিকলি আপনার কাছে সহজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড পেপার পারলে ফার্স্ট পেপার আপনি এমনিই পারবেন, অটোমেটিকলি চলে আসবে। একটা একটা 1,000 টাকার নোট যদি খুচরা করেন, ভাঙতি করেন, তো ওর ভিতরে 1 টাকা, 2 টাকা, 10 টাকা সব কিন্তু লুকানো থাকে।
তো আপনি যদি গ্রামার ভালো করে পারেন, সেকেন্ড পেপার অর্থাৎ গ্রামার আইটেম, গ্রামার পোর্শন ভালো করে পারেন, অন্যান্য আইটেম আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে, বিশ্বাস করেন। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে আমরা এখানে সরাসরি একটা প্যাসেজ সলভ করব আজকে। বলা হচ্ছে ডক্টর আলফ্রেড নোবেল, এনার নাম আমরা শুনেছি, এই যে যার নামে নোবেল পুরস্কার দেওয়া হয়, হ্যাঁ। নূপুর দিদি একটু খেয়াল করবেন, কথা বলবেন। ডক্টর আলফ্রেড নোবেল 1833 সালের 21শে অক্টোবর সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন প্রকৌশলী ও রসায়নবিদ, কেমিস্ট যাকে বলা হয়, রসায়নবিদ। তার বাবা ইমানুয়েল নোবেল ছিলেন একজন স্থপতি ও গবেষক। এটা নূপুর দিদি একটু পড়েন তো। ডক্টর আলফ্রেড নোবেল 1833 সালের 21শে অক্টোবর। হুম সুইডেনের স্টকহোমে হুম জন্মগ্রহণ করেন। হুম তিনি ছিলেন একজন প্রকৌশলী ও রসায়নবিদ, হুম কেমিস্ট। কেমিস্ট, তার হ্যাঁ। বাবা হুম তার বাবা ইমানুয়েল নোবেল ছিলেন একজন স্থপতি ও গবেষক। গবেষক, হুম। লেনিন পদে হ্যাঁ। তার অস্ত্রের ব্যবসা ছিল। হুম তার লেনিন পদ মানে হ্যাঁ, লেলিনগ্রাদ একটা জায়গার নাম, জার্মানির একটা জায়গা লেলিনগ্রাদ, হ্যাঁ, একটা জায়গার নাম। হ্যাঁ, রাশিয়া, সরি সরি, হ্যাঁ রাশিয়ায়, হ্যাঁ লেলিনগ্রাদটা হচ্ছে রাশিয়া। হ্যাঁ, এই সেই। 1950 সালে হ্যাঁ। আলফ্রেড নোবেল তার বাবার কোম্পানিতে যোগ দেন। হুম কয়েক বছর পর হুম আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন। হুম তিনি ডিনামাইট ব্যবসা হতে প্রচুর টাকা আয় করেন। হুম তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য হুম। সৃজনশীল কাজকে উৎসাহিত করতে একটি পুরস্কার দেওয়ার পরিকল্পনা করেন। হ্যাঁ, একটা এই পুরস্কার দেওয়ার পরিকল্পনা করেন। এই পুরস্কারকে আলফ্রেড নোবেল এর নাম অনুসারে নামকরণ করা হয় হুম এবং এটাকে নোবেল পুরস্কার বলা হয়। হুম 1901 সাল হতে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। এই বাংলাটার ইংরেজি কি হবে কেউ বলতে পারবেন? 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। অনেক দোকানের সামনে লেখা থাকে, দেখবেন বিভিন্ন বড় বড় বিপানি বিতানে লেখা থাকে যে 1950 সাল থেকে আপনাদের সেবায় নিয়োজিত আছে না। অনেক স্কুল দেখবেন 1944 সালে, 1971 সালে যুদ্ধের পরে প্রতিষ্ঠিত। তো এই বাক্যগুলো আমরা কিভাবে করব, যে 1901 সাল হতে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে, নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে, একটু ভালো করে খেয়াল করুন প্লিজ। দ্য নোবেল পুরস্কার হ্যাজ বিন। হুম আন্টি বলবেন এইটা, যে নোবেল পুরস্কার। আন্টি একটু বলবেন তো, এই যে 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে, দেখেন এই বাক্যটা খুব সহজে করা যায়। কিভাবে করব আমরা? বলা হচ্ছে যে বাক্যে, প্লিজ একটু শুনবেন, যে বাক্যে সাবজেক্ট না থাকে সেখানে অবজেক্টকে সাবজেক্ট ধরে প্যাসিভ ভয়েস করতে হয়। 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে, কাদেরকে দেওয়া হচ্ছে কিছু কি এখানে বলা আছে? নেই। হুম তাহলে এই বাক্যটা আপনি অ্যাক্টিভে করতে পারবেন না। বলা হচ্ছে কি, ঢাকা শহরে প্রতিদিন অনেক মাছ বিক্রি করা হয়। চট্টগ্রাম শহরে প্রতিদিন অনেক গাড়ি বিক্রি হয়। দেখবেন ওই চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন প্রাইভেট কার ওখান থেকে বন্দর থেকে খালাস করে নিয়ে ওইগুলো বিক্রি করা হয়, তাই না? তারা বিক্রি করে। বলা হচ্ছে ভাত খাওয়া হয়, গরিবদেরকে সাহায্য করা হয়। এখানে কি কোনো সাবজেক্ট বা কর্তা? কাজটি কে করে? গরিবদেরকে সাহায্য করা হয়। কে সাহায্য করতেছে? নূপুর দিদি না আন্না আন্টি না অন্য কেউ? কারণ নাম এখানে কিন্তু উল্লেখ করা নেই। এখানে আপনাকে ওই অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে। 1901 সাল হতে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। কিভাবে হবে? নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে 1901 সাল থেকে। নোবেল পুরস্কার ইজ বিং গিভেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ভয়েস চেঞ্জ কি সবার মনে আছে নাকি আমি আবার আরেকবার দেখাবো? মনে হয় দেখানো লাগবে। বলছে যে নোবেল প্রাইজ, হ্যাঁ খুব ভালো করে দেখেন, এই যে জায়গাটা বলছে নোবেল প্রাইজ, এই দেখেন এইটা হচ্ছে এখানে সাবজেক্ট। নোবেল প্রাইজ ইজ বিং বা হ্যাজ বিন গিভেন সিন্স 1901।
নোবেল প্রাইজ হ্যাজ বিন গিভেন অথবা ইজ বিং গিভেন, দেওয়া হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে ইজ বিং গিভেন, আর দেওয়া হচ্ছে এটা হ্যাজ বিন দিয়ে করলেও ভালো হয়, অর্থাৎ অনেক আগে, অনেক আগে। তো অবশ্যই লাইনে ছিলেন, আপনারটা প্রায় লাইনে ছিল। বলেন তো, নাহিদাফা বলবেন ভাত খাওয়া হয়, কি হবে? ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন। গরিবদেরকে সাহায্য করা হয়। পুয়ারে হেল্প, পুয়ার না স্যার, পুয়ার হেল্প মি। হ্যাঁ, এটা আমি আসলে পারি না এখনো ভালো করে। হ্যাঁ, এটা পারেন না। গরিবদের, পুয়ার হেল্প। হ্যাঁ, গরিবদেরকে সাহায্য করা হয়, দ্য পুয়ার ইজ হেল্পড, ইজ হেল্পড। দ্য পুয়ার হেল্প, গরিবদেরকে HELPED, হ্যাঁ, মানে এখানে ভার্বের 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 V3 হবে। বি ফর্ম আসবে। হ্যাঁ, ভার্বের V3 দিতে হবে। জাস্ট একটু এটা করতে হবে। বি টু হেল্প, ইডি হবে না? হেল্প, আবার ইজ আসছে, ইজ আসছে যে ইজ হয় ভার্বের। তাহলে দেখেন, এই যে বাক্যটার কথা বললাম, যে গরিবদেরকে সাহায্য করা হচ্ছে, হ্যাঁ, তারপরে ভাত খাওয়া হচ্ছে, তাদেরকে আহ সাহায্য করা হচ্ছে, তাদেরকে খাবারটি দেওয়া হচ্ছে, এই ধরনের বাক্যগুলোকে আমাদেরকে কিন্তু ভার্বের V3 ব্যবহার করতে হবে। এখানে সাবজেক্টের পরে অজয়ার দিতে হয়। অর্থাৎ যেখানে কর্তা উপস্থিত থাকে না, যেমন বলছে যে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে, এখানে কি বলা আছে নোবেল কমিটি কর্তৃক নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে? হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, শ্যামল বাবু বলুন। হ্যাঁ হ্যাঁ, বলেন, আপনার শব্দটা আরেকটু বাড়িয়ে দেন, সাউন্ডটা। বলতেছি স্যার, পুরস্কারের বেলায় তো অ্যাওয়ার্ড হয় না তো? হ্যাঁ, অ্যাওয়ার্ড, কিন্তু অ্যাওয়ার্ড এখানে কিন্তু সাবজেক্ট নয়, কর্তা না। পুরস্কার দেওয়া হচ্ছে, পুরস্কার এই বাক্যে কোনো কাজ করতেছে না, কাজ করতেছে হচ্ছে নোবেল কর্তৃপক্ষ। এরা হচ্ছে এখানে সাবজেক্ট, এরা কিন্তু এখানে সাবজেক্ট। পুরস্কার দেওয়া হচ্ছে, নোবেল প্রাইজ ইজ বিং গিভেন, নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। হ্যাঁ, বলা হচ্ছে যে হ্যাঁ, নোবেল প্রাইজ হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড অথবা ইজ বিং অ্যাওয়ার্ডেড, এটাও হবে। মূলত ভয়েস চেঞ্জটা কি সবার কি মনে আছে? ভয়েস চেঞ্জের বাংলা অর্থ হচ্ছে বাচ্য পরিবর্তন। বলেন কি হবে? আমার সঙ্গে একটু বলবেন, বাচ্য পরিবর্তন। যেমন যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই, হ্যাঁ বলবেন এইভাবে, আমি ভাত খাই, আর ভাত আমার দ্বারা, হ্যাঁ, আই ইট রাইস, আর এর ভয়েস চেঞ্জ প্যাসিভ ভয়েস হবে রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। বাংলাটা কি হয়ে গেল? বাংলাটা হলো ভাত আমার দ্বারা খাওয়া হয়। আচ্ছা বলেন তো, আমার দ্বারা যদি বাদ দিয়ে দেই, এটা বাদ, শুধু এইটুক বললাম যে ভাত খাওয়া হয়, তখন কি হবে? রাইস ইজ ইটেন। কি হবে বলেন? রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়। বলেন তো, কাজটি করা হয়, তখন কি হবে? দা ওয়ার্ক ইজ, দা ওয়ার্ক ইজ ডান। হ্যাঁ, যদি বলা হয় মোবাইলটি বিক্রয় করা হবে, মোবাইলটি বিক্রয় করা হবে, কে করবে? এখানে কিন্তু কর্তার নাম উল্লেখ করা নেই, তো এখানে কিভাবে করব বলেন? মোবাইলটি বিক্রয় করা হইবে। হ্যাঁ, দা মোবাইল উইল বি সোল্ড, সেল মানে বিক্রি করা। হ্যাঁ, সেল মানে বিক্রি করা, আর এখান থেকে সোল্ড আনতে হবে। দেখেন তো, আমি লাইনে একটু কথা বলি। এখানে বলা হচ্ছিল শেষের বাক্যটা যে 1901 সাল হতে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে বা দেওয়া হইয়েছে। হ্যাঁ, দা নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ হ্যাজ বিন গিভেন অথবা ইজ বিং গিভেন সিন্স 1901, 1901 সাল থেকে। এটা একটু পড়েন তো মিস্টার শ্যামল বাবু, পড়েন। ডক্টর আলফ্রেড নোবেল ওয়াজ বর্ন অন 21 অক্টোবর, ইংলিশটা পড়েন। এরপরে আপনাদেরকে এই বাংলা বাক্য দেখে দেখে ইংরেজি করতে হবে। হ্যাঁ, ইংলিশটা পড়েন প্লিজ। নোবেল প্রাইজ, আলফ্রেড ডক্টর নোবেল। 21 October 1833 at Stockholm in Sweden. He was
an engineer and chemist. His father, Emmanuel Nobel, was an architecture and researcher. He had ammunition business at Leningrad. লেলিনগ্রাদ, হ্যাঁ উচ্চারণটা হবে লেলিনগ্রাদ। রাশিয়ার একটা জায়গা লেলিনগ্রাদ। In 1815, Alfred Nobel joined his father's company. After some years, Alfred Nobel invented dynamite. He earned a lot of money from dynamite business. He undertook a plan to give an award for encouraging the creative work for setting up in the world. His award was named after after Alfred Nobel, and it was called Nobel Prize. The Nobel Prize has been given since 1901. এইটার বাংলা অর্থ কি? এবার বাংলা দেখে দেখে একটু ইংলিশ করতে পারবেন? ডক্টর আলফ্রেড নোবেল 1833 সালের 21শে অক্টোবর সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। এইটুকের ইংলিশটা কি হবে? খুবই সহজ। ডক্টর আলফ্রেড নোবেল 1 October হ্যাঁ হ্যাঁ 33 at Stockholm in Sweden. ধন্যবাদ। ডক্টর আলফ্রেড নোবেল was born on 21st October 1833 at Stockholm in Sweden. তারপরের বাংলা বাক্যটা কি আছে? তিনি ছিলেন একজন প্রকৌশলী ও রসায়নবিদ। তাহলে কি হবে? হি ওয়াজ a chemist and engineer. ইয়েস, এখানে বলতে হবে বাক্যটা হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়র। হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়র। অ্যান কেন হবে? ইঞ্জিনিয়র লিখতে গেলে প্রথম অক্ষর ভাওয়েল রয়েছে ই। হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়র অ্যান্ড কেমিস্ট। সে ছিল একজন ইঞ্জিনিয়র, একজন রসায়নবিদ। পরের বাক্যটা দেখেন কি বলছে? তার বাবা ইমানুয়েল নোবেল, গবেষক। তাহলে হিজ ফাদার was Emmanuel Nobel, an architect and researcher. না, ভার্ব বাদ পড়ে গেছে, ভার্ব। হিজ ফাদার ওয়াজ, এই ওয়াজ মানে হচ্ছে ছিলেন। ওয়াজ মানে কি হবে? ছিলেন। যেমন আমার পিতা একজন ইঞ্জিনিয়র ছিলেন। মাই ফাদার ওয়াজ অ্যান ইঞ্জিনিয়র। আমার বাবা একজন ডাক্তার ছিলেন। মাই ফাদার ওয়াজ এ ডক্টর। আমি একজন পাইলট ছিলাম। আই ওয়াজ এ পাইলট। হ্যাঁ, এখানে বাক্যটা দেখেন, এই যে বলছে হিজ ফাদার, এই যে হিজ ফাদার ইমানুয়েল নোবেল was an architect and researcher. হ্যাঁ, বাংলা দেখে দেখে যখন ইংরেজি করতে পারবেন তখন বুঝবেন যে আমার ভাষাটা মোটামুটি শেখা হয়ে গেছে। তারপরে কি ছিলেন দেখেন? লেলিনগ্রাদে তাদের অস্ত্রের ব্যবসা ছিল। হ্যাঁ, তাহলে বাক্যটা কি হবে? অস্ত্রের ব্যবসা ইংরেজি কি বলেন তো? হি হ্যাড অ্যান অ্যামিউনিশন। হি হ্যাড অ্যামিউনিশন বিজনেস। শব্দটা মনে রাখবো আমরা সবাই। অ্যামিউনিশন বিজনেস অর্থাৎ হচ্ছে অস্ত্রের ব্যবসা। হ্যাঁ, আন্টি এরপর একটু পড়বেন কি বলছে, যে হি হ্যাড অ্যান অ্যামিউনিশন বিজনেস অ্যাট লেলিনগ্রাদ। তারপরের বাংলা বাক্যটা কি বলছে? 1850 সালে আলফ্রেড নোবেল তার বাবার কোম্পানিতে যোগ দেন। দেখেন, টেন্সটা আগে বুঝতে হবে, কোন টেন্স এইটা? যোগ দেন। হুম, Joined his father's business in 1850. ধন্যবাদ। কি বলছে? আলফ্রেড নোবেল, এই দেখেন এখানে সালটা আগে দিবেন। ইন 1850 আলফ্রেড নোবেল জয়েন্ট, এটা কিন্তু V2 হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী আমরা জানি, সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস অবজেক্ট। ইন 1850 আলফ্রেড নোবেল জয়েন্ট হিজ ফাদার্স কোম্পানি, অর্থাৎ 1850 সালে আলফ্রেড নোবেল তার বাবার কোম্পানিতে যোগদান করেন। আফটার সাম ইয়ার্স আলফ্রেড নোবেল ইনভেন্টেড ডিনামাইট, অর্থাৎ কয়েক বছর পর, আফটার সাম ইয়ার্স মনে রাখবেন, কয়েক বছর পর আলফ্রেড নোবেল ইনভেন্টেড
এইখানে একটা কথা রয়েছে, ইনভেন্টেড। ইনভেন্ট মানে আবিষ্কার করা, আবার ডিসকভার মানে আবিষ্কার করা। দুইটার ভিতরে কিঞ্চিত পার্থক্য রয়েছে। কেউ বলতে পারবেন কোথায় ইনভেন্ট হয়? বলেন তো। আমি একটা ক্লাসে বলেছিলাম, এটা বলেন। এটা ইনভেন্ট হয়, আর কোন ডেস্টিনেশন আবিষ্কার করলে তার আগে ওটা হয় আর কি। না, পুরোপুরি সঠিক উত্তর হয়নি। আর কেউ কিছু বলবেন? আন্টি একটু বলেন। ইনভেন্ট হয় কোনো কিছু আগে ছিল, মানে আগে ছিল না, এখন কিছু আবিষ্কার করলে ইনভেন্ট। আর যেটা যেমন ইয়ে কলম্বাস ইয়ে আবিষ্কার করা, ইংরেজির জন্য কি এটা কলম্বাস? ডিসকভার্ড আমেরিকা। ডিসকভার আমেরিকা। আর যেটা আগে ছিল না ওইটা আবিষ্কার করলে ডিসকভার, আর যেটা ছিল, তাই নাকি ভুল হচ্ছে? যেটা না ছিল আন্টি, সেটা ইনভেন্ট। একদমই ঠিক বলেছেন, খুব ভালো। তবে আমি একটু সাজিয়ে গুছিয়ে বলি, এই ব্যাপারটা আমরা সবাই মনে রাখবো। হ্যাঁ, আমরা কাউকে পড়াতে গেলেও আমাদের এটা কাজে লাগবে। আমাদের অনেক সময় ইন্টারভিউ, ভাইবা বোর্ডে এটা জিজ্ঞাসা করতে পারে, স্যার। দুইটা, হ্যাঁ বলছি, দুইটার অর্থই হচ্ছে আবিষ্কার করা। একটু মনের খাতায় লিখে রাখবেন। হ্যাঁ, বলছি যে ডিসকভার মানেও আবিষ্কার করা, ইনভেন্ট মানেও হচ্ছে আবিষ্কার করা। আন্টি যেটা বলেছে এটাই ঠিক আছে। অর্থাৎ আমরা আরেকটু ভালো করে শুনি। ইনভেন্ট এবং ডিসকভার, যেমন 1492 খ্রিস্টাব্দে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। 1492, বেশি দিন আগের কথা না। আমেরিকা দেশটার জন্ম হয়েছে মাত্র কয়েক 300-400 বছর আগে। তো এখন এই একটা সময় কিন্তু দেখেন, আজকে আমি খুলনা শহরে বসিয়ে পড়াচ্ছি, এইখানে কিন্তু অনেক প্রবাসীরা অনেকে ক্লাস করে। রাত 10টার ব্যাচে অনেক প্রবাসীরা রয়েছে, প্রবাসী বাঙালি। আমেরিকা থেকে, কানাডা থেকে, সাইপ্রাস, হংকং, দুবাই, অস্ট্রেলিয়া, অনেক দেশ থেকে ক্লাস করে রাত 10টার ব্যাচে। তো এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা কিন্তু এখন ইন্টারনেট সংযোগের মাধ্যমে, মোবাইল ল্যাপটপের মাধ্যমে এটা কিন্তু সংযোগটা এবং এই কাজটা মানে সম্পন্ন হচ্ছে। অর্থাৎ এই যে ইন্টারনেট, এই যে মোবাইল, এই যে ল্যাপটপ, এগুলা কিন্তু পৃথিবীতে আগে ছিল না। বিজ্ঞানীরা গবেষণা করে করে এগুলো আবিষ্কার করেছে। কিন্তু একটা সময় ছিল যখন মানুষ চিঠির যুগ ছিল। আমেরিকায় চিঠি পাঠাতে গেলে 1 মাস, 2 মাস, 3 মাস লেগে যেত। সেই ভদ্রলোক চিঠি পেয়ে আবার লিখে উত্তর দিত, আরো 2 মাস কেটে যেত। আর এখন শুধু হ্যালো বললেই হয়ে যায়। হ্যালো না, এখন ভিডিও কলে, এই যে দেখেন আমেরিকা থেকে ক্লাস করে অনেকে। আমি এখানে কথা বলছি, আমার এই কথা সেকেন্ডের ভিতরে চলে যাচ্ছে আমেরিকায়। কি একটা আশ্চর্য আবিষ্কার! এখন কথাটা হচ্ছে, কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করে 400 বছর আগে, তখন মানুষ নিজের গ্রামের খোঁজ খবরও জানতো না, যে আমার গ্রামে কোথায় কি হচ্ছে। আর এখন ইংলিশে একটা সেন্টেন্স বলা হয়, একটা প্রবাদ বাক্য, অন ওয়ার্ল্ড, অন ভিলেজ, এক বিশ্ব, এক গ্রাম। অর্থাৎ আমেরিকায় আমার এক মামা থাকে, তো আমি যদি তাকে রাতে ফোন দেই, তখন সেখানে দিনের বেলা আমি বলি যে মামা কি খেয়েছেন, কি করছেন, সে আমাকে ভিডিও কল দিয়ে সব দেখিয়ে দেয়। এখানে আন্টি ক্লাস করছে, আন্না আন্টি, তার 3 ছেলে মেয়ে আমেরিকায় থাকে। তো আমি যদি মনে করেন তাদের সঙ্গে ইশারা বিনতে ইসলাম আপুর সঙ্গে কথা বলতে চাই, এখন আমি ফোন দিব, আপু ফ্রি থাকলে ফোনে কথা হবে, ভিডিও কলে কথা হবে। অর্থাৎ এখন দুনিয়াটা হাতের মুঠোয় চলে এসেছে। নজরুল ইসলাম আজ থেকে কত বৎসর আগে বলে গিয়েছেন, বিশ্বভুবন দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। কবিতাটা মনে আছে আপনাদের? পড়েছেন? হ্যাঁ, ওইটা হচ্ছে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, আছে না? ওইখানে একটা লাইন ছিল যে বিশ্ব ভুবন, হ্যাঁ ওই, হাতের। ইয়েস, ওইখানে একটা লাইনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আমাদের দেশের জাতীয় কবি, উনি কিন্তু লিখে গিয়েছিলেন যে বিশ্ব ভুবন দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। আসলে কবিরা কিন্তু দেখেন, আজ থেকে 100 বছর পরে কি হবে, যারা কিন্তু ফোর সাইটেড, ইংলিশে একটা শব্দ বলা হয় ফোর সাইটেড, মানে দূরদর্শী, যাদের অনেক জ্ঞান রয়েছে, অনেক জ্ঞানী যারা, দার্শনিক যারা, যারা একটু সাধন মার্গে থাকে, দেখবেন গবেষণা করে যারা, এরা আজ থেকে 100 বছর পরে কি হবে এই দেশে, এই দেশের পরিস্থিতি, এই রাজনৈতিক পরিস্থিতি অনেকে বলে দিতে পারে। তাদের দর্শন দর্শন জ্ঞানটা কেমন জানেন? অন্তরের জ্ঞান। দেখবেন অনেকে ওই যে হাত টাত দেখে না, অ্যাস্ট্রোলজার বলে, জ্যোতিষী। তো মুখ, হাত, চোখ, কান, এগুলো দেখেও কিন্তু মানুষের অনেক কিছু বলে দেওয়া যায়। এটাকে সমুদ্র বিদ্যা বলে, এই জ্ঞানটার নাম। হ্যাঁ, সমুদ্র বিদ্যা, মনে রাখবেন। অনেকে দেখবেন কাক চরিত্র জানে। যাই হোক, তো ওইদিকে নাই বা যাই। এখন মূল কথাটা হচ্ছে, আমরা একটা সময় কিন্তু
কুনো ব্যাঙের মতো ছিলাম, আমরা একটা কুয়ার ব্যাঙ, আমরা নিজের গ্রামেরও খোঁজ খবর জানতাম না। তো 1492 সালে যখন কলম্বাস ওই ছোট্ট পালতোলা নৌকা নিয়ে, তার কিন্তু অদম্য নেশা ছিল পৃথিবীর বিভিন্ন জায়গা ঘুরে দেখার। তো উনি ঘুরতে ঘুরতে ওই আমেরিকায় গিয়ে ওইটাকে কিন্তু উনি মনে করছিলেন, অস্ট্রেলিয়া থেকে বের হয়েছিলেন, উনি মনে করছিলেন আমি মনে হয় ইন্ডিয়ার পশ্চিম প্রান্তে চলে আসছি। তো ওই জায়গাটার উনি নাম দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ, মানে ওইটা নাম দিয়েছিল আমেরিকা, ওই ইন্ডিয়া। কিন্তু পরে জানতে পারলো যে না, এটা তো ইন্ডিয়া না, এটা ভারত মহাসাগরের ভিতরে একটা দেশ, ওয়েস্ট ইন্ডিজ। দেখবেন ওরা কিন্তু খুব ক্রিকেট ভালো খেলে, আফ্রিকা মহাদেশের একটা দেশ। তো এটা কলম্বাস ইন্ডিয়া ভেবে ইন্ডিয়া নাম দিয়েছিল, কিন্তু পরবর্তীতে ওই ইন্ডিয়াটা চেঞ্জ হয়নি, ওইটাকে নাম দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তো উনি কিন্তু ওই ঘুরতে ঘুরতে পালতোলা নৌকায় করে আমেরিকায় পৌঁছে গেলেন। সালটা ছিল 1492। তো আমেরিকায় পৌঁছে গিয়ে উনি কিন্তু ওই অস্ট্রেলিয়া থেকে, ওই ইউকে থেকে ওই পালতোলা নৌকায় করে করে অল্প অল্প লোক নিয়ে গিয়ে ওখানে বসতি গড়ে তুলল। এইভাবে কিন্তু আমেরিকা রাজ্যের যাত্রা শুরু হলো। আসলে খোদ আমেরিকান কিন্তু কেউ না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মূলত আদি সভ্যতা কোথায় গড়ে ওঠে জানেন? আমরা ইতিহাস পড়েছি, এটা হচ্ছে মিশর, ইজিপ্ট যেটাকে বলা হয়, মিশরে, হ্যাঁ, মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা। যারা এই 9-10-এ ইন্টারমিডিয়েট যাদের ইতিহাস ছিল বা ইতিহাসের ছাত্র যারা, এটা কিন্তু জানবেন এই বিষয়গুলো, ইতিহাস পড়তে হয়। ইতিহাস জাতির দর্পণ স্বরূপ, দর্পণ মানে হচ্ছে আয়না। তো এই যখন কলম্বাস আমেরিকা আবিষ্কার করলো, তখন কিন্তু এটাকে আমেরিকার রাজ্য, আমেরিকার মাটি, বাতাস, পানি, গাছপালা ওখানে আগে থেকেই ছিল, কিন্তু উনি মানুষের সামনে নতুন করে এটা উপস্থাপন করলো। এইটাকে বলা হবে ডিসকভার। ডিস মানে হচ্ছে আলগা করে দেওয়া, একটা সাফিক্স, একটা প্রিফিক্স যুক্ত হয়েছে, ডিস। হ্যাঁ, যেমন ওই যে বাংলায় উপসর্গ পড়েছেন আপনারা, যেমন বীর, বীর মানে হচ্ছে একজন বীর, তাই না, সৈনিক। আর এর আগে যদি আমি প্রয়োগ, তার মানে আগে যেটা ছিল সেটা আবিষ্কার করা ডিসকভার, আর যেটা একদমই ঠিক। ছিল না, হুম হুম নতুন আবিষ্কার, সেটা ইনভেন্টেড। ইনভেন্টেড মানে আবিষ্কার করেছিল, আর মূল শব্দটা হবে ইনভেন্ট। হ্যাঁ, যেমন বলা হচ্ছে আমেরিকান বিজ্ঞানী মার্টিন কুপার, উনি হচ্ছে মোবাইল আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, আলেকজান্ডার গ্রাহাম বেল, উনি টেলিফোন আবিষ্কার করেছিলেন, তাই না? এইভাবে কিন্তু এক একটা, এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন, নিউটন, এরা আইনস্টাইন পৃথিবীতে নতুন নতুন জিনিস দিয়ে গেছেন। অরভিল রাইট এবং উইলভার রাইট, রাইট ভ্রাতৃত্বদ্বয়, এরা প্লেন আবিষ্কার করেছিলেন। তো এই আবিষ্কারগুলোকে বলা হচ্ছে ইনভেন্ট, পৃথিবীতে যা আগে আদৌ কখনো কেউ দেখেনি। মার্টিন, সরি, বলা হচ্ছে মার্কনি, হ্যাঁ, একজন জার্মান বিজ্ঞানী মনে হয়, উনি বেতার যন্ত্র আবিষ্কার করেছিলেন। আসলে আবিষ্কার করেছিলেন কিন্তু আমাদের বাংলাদেশের স্যার জগদীশ চন্দ্র বসু। তো ওনার আগে ওই থিওরি গুলো উনি জেনে গিয়ে উনি আবিষ্কার করেছিলেন। মূল আবিষ্কারক কিন্তু স্যার জগদীশ চন্দ্র বসু বেতার যন্ত্রের। তো এই বেতার যন্ত্রের একটু পরিমার্জিত রূপ হলো হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেলের টেলিফোন, ল্যান্ড ফোন। হ্যাঁ, দেখবেন শহর অঞ্চলে একটা সময় ছিল, এখন আর দেখা যায় না, বাসায় ছিল তারের লাইন, তারের সংযোগ। আর এখন হচ্ছে মোবাইল ফোন, প্রত্যেকের পকেটে 2-3টা থাকে। তো এই যে নতুন জিনিস আবিষ্কার করা, কত উদাহরণ দিয়ে বুঝালাম, এটা হচ্ছে ইনভেন্ট। আর যখন কোনো জিনিস পৃথিবীতে আছে, মনে করেন আমি অ্যামাজন জঙ্গলে গেলাম, গিয়ে একটা নতুন ফল আমি বাগান থেকে, জঙ্গল থেকে বের করে এনে মানুষকে বললাম যে এটা খাওয়া যায়, তখন মানুষ, হ্যাঁ হ্যাঁ, ডিসকভারি, ওই চ্যানেলটার নামই হয়েছে এই জন্য, ডিসকভারি। যাই হোক, তো আজকে থেকে মনে রাখবেন। থেকে ছিল ওরা এটা বের হ্যাঁ, করেছে আর এটা কি। বের করে, ওখানে দেখবেন ওই ডিসকভারি চ্যানেলে বেয়ার গ্রিলস নামে একটা লোক আছে, দুঃসাহসিক অভিযান গুলো পরিচালনা করে। হ্যাঁ, বেয়ার গ্রিলস অনেক অখাদ্য কুখাদ্য উনিও খায়, এগুলো দেখায় ডিসকভারি চ্যানেলে। যাই হোক, তো আমাদের এখানে মূল আলোচ্য বিষয় ছিল ডিসকভার এবং ইভেন্ট, দুইটাই কিন্তু একটা ভার্ব। অর্থাৎ ডিসকভার মানে হচ্ছে ডিস কভার, পৃথিবীতে আছে কিন্তু কভারটা ডিস করে দেওয়া, আলগা করে দেওয়া। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ডিসকভার। আর পৃথিবীতে যা আগে আদৌ কখনো কোনোদিন ছিল না, এক একজন বিজ্ঞানী পৃথিবীতে অনেক কিছু দিয়ে পৃথিবীটাকে সমৃদ্ধ করে দিয়ে গেছে, শুধু আমরা মানুষ সেইগুলো উপভোগ করি। আমরা কি দিয়ে যাচ্ছি বলেন তো? যাই হোক, ওদিকে যাব না। তো এখানে বাক্যটা হচ্ছে ইনভেন্টেড, বলা হচ্ছে আফটার সাম ইয়ার্স আলফ্রেড নোবেল ইনভেন্টেড ডিনামাইট। আপনারা গুগলে সার্চ দিয়ে আলফ্রেড নোবেল সম্পর্কে আরো পড়বেন। কারণ আমরা আজকাল এই যে পৃথিবীতে অক্টোবর মাসে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়, 6টা বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়, পৃথিবীর সব থেকে বড় পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার।
আর চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে অস্কার পুরস্কার। মনে রাখবেন এগুলো একটু। তো যাই হোক, এটা হচ্ছে যা কিছু ছিল না এই ধরনের কোনো কিছু আবিষ্কার করলে এটা হচ্ছে ইনভেন্ট। হি আর্নড আ লট অফ মানি ফ্রম ডিনামাইট বিজনেস। এই ডিনামাইট ব্যবসা করে আলফ্রেড নোবেল অনেক টাকা রোজগার করেছিলেন। হি আন্ডারটুক আ প্ল্যান টু গিভ অ্যান অ্যাওয়ার্ড ফর এনকারেজিং দ্য ক্রিয়েটিভ ওয়ার্ক ফর সেটিং আপ পিস ইন দ্য ওয়ার্ল্ড। তিনি বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার জন্য অনেক পরিকল্পনা গ্রহণ করেছিলেন। দিস অ্যাওয়ার্ড ওয়াজ নেমড আফটার আলফ্রেড নোবেল। এই পুরস্কারটার নামকরণ করা হয়েছিল নোবেলের নাম অনুসারে, আলফ্রেড নোবেলের নাম অনুসারে। অ্যান্ড ইট ওয়াজ কল্ড নোবেল প্রাইজ। সেই সময় থেকে এই নোবেল প্রাইজের নামকরণ করা হয়েছে। দ্য নোবেল প্রাইজ হ্যাজ বিন গিভেন সিন্স 1901। দেখেন, ইতিহাসের সঙ্গে সঙ্গে বাস্তবতাটাও এখানে তুলে ধরেছে। ইতিহাসের সঙ্গে সঙ্গে তথ্য তুলে ধরেছে যে কত সাল থেকে নোবেল দেওয়া হচ্ছে। 1901 সাল থেকে। ভারতীয় উপমহাদেশে প্রথম নোবেল পুরস্কার কে পায়? ভারতীয় উপমহাদেশে প্রথম নোবেল পুরস্কার কে পায়? হ্যাঁ হ্যাঁ, আন্টি অনেক পড়াশোনা করেছে, ধন্যবাদ। তাই এই কত সালে, সালটা বলা যাবে? 1900, হ্যাঁ কত সালে? 1913। হ্যাঁ, রাজিন বলে দিয়েছে। রাজিন, তুমি 8টার ক্লাসে কিভাবে যোগদান করলে? তুমি তো 10টার ক্লাসে ছিলে। আচ্ছা, যাই হোক, অনেক ভালো হয়েছে। 1913 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। হ্যাঁ, রাজিন বলো। তুমি নতুন আইডি দিয়ে জয়েন করছো, সিপিএস। কার আইডি এটা? আব্বুর না আম্মুর? আচ্ছা, যাই হোক, আমি এখন মাঝপথে এসে আপনাদের একটু প্রেজেন্টেশন নিতে চাচ্ছি যে কোনো বিষয়ের উপরে। আচ্ছা, উন্মুক্ত ভাবে কথা বলা যাবে। প্রথমে রাজিন বলবে, এই ফাঁকে আপনারা একটু রেডি করে রাখবেন। যে কোনো বিষয় সম্পর্কে বলতে পারবেন। মাই হাউস, মাই রুফ গার্ডেন, হ্যাঁ, ছাদ বাগান। দেখবেন অনেকের ছাদ বাগান কিন্তু যত্ন করে বিভিন্ন রকমের সবজি ফল আমরা লাগিয়ে থাকি। নাহিদা সুলতান আপা একটু মনে মনে প্র্যাকটিস করে রাখেন। নূপুর দিদি, কথা বলা শিখতে হবে। হ্যাঁ, এই যে বাক্যগুলো দেখেন, এগুলো দিয়ে আমাদেরকে কথা বলতে হবে। এখানে ছোট ছোট বাক্য দিয়েছি। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু বর্তমান সময়ে শিক্ষার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। দারিদ্র, শিক্ষার মানের অভাব, আর এগুলো বলতে হবে। তো আমরা এই ফাঁকে একটু প্রেজেন্টেশন নেই, তারপরে আমি আবার এখানে গ্রামার গুলো দেখাবো। রাজিন, ইউ ক্যান স্টার্ট ইউর প্রেজেন্টেশন নাও। ইউর টাইম ইজ অনলি 5 minutes. ওকে। Okay, sir. ওকে। Assalamu alaikum, everyone. Thank you for giving me opportunity to say something about Reshma's hard life. So let's get started. Reshma is a garments worker in Dhaka. Reshma ঢাকায় একজন গার্মেন্টস শ্রমিক। She is 18 years old. তার বয়স 18 বছর। Her family came to Dhaka from a village 8 years ago. 8 বছর আগে এক গ্রাম থেকে তার পরিবার ঢাকায় আসে। There was river erosion in her village. তার গ্রামে নদী ভাঙন হয়েছিল। They lost their home. So the family came to Dhaka. বাড়ি হারালো। তার পরিবারটি ঢাকায় আসলো। Reshma's father worked as a rickshaw driver. রেশমার বাবা একজন রিক্সা চালক হিসেবে কাজ করত। But he died in an accident. কিন্তু তিনি এক দুর্ঘটনায় মারা গেছেন। রেশমা's uncle Ratan helped the family. রেশমার চাচা রতন পরিবারকে সাহায্য করলেন। He found a small house from them at কল্যাণপুর। তিনি তাদের জন্য কল্যাণপুরে একটি ছোট বাসা খুঁজেন। He took Reshma to a garment factory in মিরপুর। তিনি রেশমাকে মিরপুরে একটি গার্মেন্টস কারখানায় নিয়ে আসলেন। She works there now. সে এখন সেখানে কাজ করে। Her younger brother Bulbul goes to school. তার ছোট ভাই বুলবুল বিদ্যালয়ে পড়ে। He's in class 5. সে 5ম শ্রেণীতে পড়ে।
Her mother states নকশিকাঁথা at home and sell them. তার মা বাসায় নকশিকাঁথা সেলাই করেন এবং এগুলো বিক্রি করেন। The garments factory is 2 kilometers from Reshma's house. রেশমাদের বাসা থেকে গার্মেন্টস কারখানাটি 2 কিলোমিটার দূরে। In the morning, ভোরে she works to work. সে হাতে কাজে যায়। Some of her friends go by bus, rickshaw or scooty. তার বন্ধুদের কয়েকজন বাসে, রিক্সায় বা স্কুটিতে যায়। She works from 8 a.m. to 4 p.m. সে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করে। রেশমা likes to go to the cinema. রেশমা সিনেমা দেখতে যেতে পছন্দ করত। But he doesn't have much free time or money for this. কিন্তু এর জন্য প্রয়োজনীয় সকল টাকা তার নেই। She often works extra hours until 6 p.m. so that she can make money for her family. অতিরিক্ত সময় কাজ করে যাতে সে অতিরিক্ত টাকা উপার্জন করতে পারে তার পরিবারের জন্য। Her family needs this money for good food and other things. পরিবারে এই অর্থের দরকার খাদ্য এবং অন্যান্য সামগ্রী ক্রয় করার জন্য। That's all about me. Thank you for kind attention. Still, see you next. Okay, thank you. But you have to recite a poem. Can you do it? স্যার আমি বলবো? হ্যাঁ Okay, sir. আচ্ছা, একটু পরে বলবো রাজিন। হ্যাঁ, একটা কবিতা আবৃত্তি করবে ক্লাসের শেষের দিকে। তোমার আবৃত্তিটা আমরা সবাই খুব এনজয় করি। তুমি একটু রেডি করে রাখো, শেষের দিকে তোমাকে 2 মিনিট সময় দিব। নূপুর দিদি বলেন। ধন্যবাদ। আপনি কোন বিষয়ে বলবেন? মাই মাদার অর মাই ফাদার? হ্যাঁ বলুন। থ্যাংক ইউ। দেখেন, আমরা একটা খুব দারুণ টপিকস পেয়েছি আজকে। নূপুর দিদি কিন্তু কিছুদিন আগে ওনার ছোট ছেলের বাসায় গিয়েছিলেন হংকং, এবং আরো একটা সুখবর, উনি আর কিছুদিন পরে কানাডায় যাচ্ছেন। ওনার বড় ছেলে কানাডাতে থাকে। 10 বছরের ভিসা। বাহ! তাই এত বড় সুখবর আপনি বলছেন না কেন আমাদের সবার সামনে? সুখবর। হ্যাঁ, অনেক ভালো। আমি খুব খুশি হয়েছি। 10 বছরের ভিসা। আপনি এখন যে আসবেন, আবার বেশ কয়েকবার যেতে পারবেন। অনেক ভালো একটা সংবাদ। 10 বছরের ভিসা। 5 বছর দেয়, 10 বছর দিচ্ছে ওনাকে। 5 বছর দেয়। ভুল হ্যাঁ। হচ্ছে, নূপুর দিদির ভুল হচ্ছে দেখুন। তো হুম সেই জন্য না, এখানে দিতে পারে, 10 বছর দিতে পারে। বিষয় হয়েছে কি, উনি অনেক বয়স্ক, তো এই জন্য আপনাকে মনে হয় দিয়েছে। হ্যাঁ, 60 বছরের উপরে বা 50। তাই? হ্যাঁ হ্যাঁ। ও 10 বছর, আমাকেও 10 বছর। তাহলে এটা মনে হয় নতুন নিয়ম হয়েছে, নতুন নিয়ম। হ্যাঁ, আন্টি কি আমাকে 10 বছরে আমেরিকার ভিসা দিচ্ছে, আমি 2বার অলরেডি গেছি। আর কি যাবেন আন্টি? যাওয়ার কোনো প্রোগ্রাম আছে 2-1 ভিতরে? আমি টিকিট করছিলাম, কিন্তু তোর আঙ্কেল যাবে না, আমি টিকিটটা রিটার্ন করে দিচ্ছি। আমার মাঝখানে টাকাটা লস দিচ্ছে। আচ্ছা আচ্ছা। তাই এমনি আর কি যাবেন জানুয়ারিতে বা আগামী বছরে বা? বছরই যাচ্ছে করেছে তো, তো আমরাও একটু অবাক হয়েছি। তো হয়তো নতুন নিয়ম হতে পারে। তো আমার ছেলেকেও 10 বছরের, আমাকেও 10। আচ্ছা, আমি একটু ইশারা আপুর সাথে কথা বলতে চাই। যখন আপু ফ্রি থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, আপুর নাম্বারটা দিবেন। বা সে যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, আপনি কিভাবে কথা বলেন? মেসেঞ্জারে বলেন নাকি? হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে কথা বলি। ও আচ্ছা আচ্ছা। হোয়াটসঅ্যাপে তো করে। আপু তো মাঝে একবার দেশে আসছিল মনে হয়, 1-2 দিনের জন্য আসছিল ঢাকায়, 3-4 দিনে। আমি একটু অসুস্থ ছিলাম, হ্যাঁ হার্টের সমস্যা আসছিল। আর কবে আসবে কিছু বলেছে? না, ও তো হঠাৎ আমাদের সারপ্রাইজ দিচ্ছে, এসে মাত্র কয়েকদিন থেকে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা। আমরা যাব, যদি আঙ্কেল না গেলেও আমি যাবো ডিসেম্বরে।
ডিসেম্বরের আগেই যাবেন? আশা করি, কারণ একবার তো টিকিট কাটছি, সেটা হ্যাঁ। আবার রিটার্ন করছি। ও আচ্ছা আচ্ছা এই আচ্ছা। মাসে যাওয়ার কথা ছিল 20 তারিখে। আমাদের স্যার হবে না মনে করে ছেলে আরো দুদিন পরে আসবে, তারপরে ও তোমাদেরটা হবে না, হ্যাঁ হ্যাঁ ওর টিকিট করে ফেলছে, হ্যাঁ। ওটা ও আসছে, এখন আমাদেরটা হয়ে গেল আর তা এখন কি আপনারা যাবেন নাকি ছেলে আসবে? 10 বছর যখন আসবে হ্যাঁ হ্যাঁ। পরে ও ওটা আচ্ছা, ইচ্ছা। যাক, আপনি তো একটু টেনশন ফ্রি হতে পারলেন তাহলে। পাসপোর্টটা সাথে আছে না, ওই মেসেজটা দেখে কনফার্ম করলাম আর কি। এখন পাসপোর্টটা মনে হয় হয়তো কিছুদিনের মধ্যে হাতে আসবে, তখন আরো শিওর হবে। ও, যাই হোক, আপনি প্রেজেন্টেশনটা একটু দেন যে হংকং এ আপনি কি দেখেছিলেন, হোয়াট হ্যাভ ইউ ভিজিটেড ইন হংকং। হ্যাঁ, আমরা সবাই 1-2 মিনিট করে কথা বলবো। নাহিদা আপা সবাই একটু রেডি থাকবেন প্লিজ। নূপুর দিদি হংকং গিয়েছিল, সেই বিষয়ের উপরে বলছে, আমরা সবাই শুনবো। ওকে, স্টার্ট স্টার্ট নাও। Hong Kong. ওকে। Sir, thank you very much for giving me a chance to talk about my visit to Hong Kong. স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি হংকং পরিদর্শন সম্পর্কে বলবো। আই হোপ দ্যাট ইউ আর ওয়েল। আশা করি আমরা সবাই ভালো আছি। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যা সবার ভালো কাটুক। আই এম নুপুর, আমার নাম নুপুর। আই ওয়েন্ট টু I went to Hong Kong last month to attend my younger son's convocation. আমি গত মাসে হংকং গিয়েছিলাম আমার ছোট ছেলের কনভোকেশনে। হি পাস্ট ইঞ্জিনিয়ারিং লাস্ট মান্থ। সে গত মাসে ইঞ্জিনিয়ারিং পাস করেছে। হিজ ইউনিভার্সিটি নেম ইজ দ্য হংকং ইউনিভার্সিটি অফ। ইউনিভার্সিটিটির নাম হংকং ইউনিভার্সিটি। ইট ওয়াজ র্যাঙ্কড 4th প্লেস ইন দ্য এশিয়া। এটা ছিল এশিয়ার মধ্যে চতুর্থ। This convocation day was 5th of August. এটা কনভোকেশনটা ছিল 5ই আগস্টে। আই ওয়াজ প্রেজেন্ট অ্যাজ এ গার্ডিয়ান। আমি গার্ডিয়ান হিসেবে উপস্থিত ছিলাম। ফার্স্ট অফ অল টু ইউনিভার্সিটি। প্রথমে আমি ইউনিভার্সিটিতে যাই। দিস ইউনিভার্সিটি ইজ ভেরি বিউটিফুল। ইউনিভার্সিটিটা দেখতে খুবই সুন্দর। দ্য গার্ডেন ইজ বিসাইড দ্য ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির পাশেই বাগান ছিল। উই টুক পিকচার দেয়ার। আমি সেখানে অনেক ছবি তুলেছি। আফটার দ্যাট দ্য ইভেন্ট বিগন অ্যান্ড উই এনজয় দ্য কনভোকেশন। অনুষ্ঠানটি শুরু হয়ে গেল এবং আমরা কনভোকেশন উপভোগ করলাম। মোর ওভার, হংকং ইউনিভার্সিটি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড মডার্ন। হংকং সিটিটা খুবই সুন্দর এবং অত্যাধুনিক। বাট থিংস আর টু এক্সপেন্সিভ। কিন্তু জিনিসপত্রের খুব বেশি দাম। আই হোপ ওয়ান ডে আই ক্যান গো এগেইন। হয়তো আমি আবার যেতে পারি। দ্যাটস অল অ্যাবাউট মি। ইউ ডিটেলস visit day. Thank you very much to be attention. Australia. Good night. বাহ, সুন্দর, ভেরি নাইস প্রেজেন্টেশন। হ্যাঁ, দেখেন কত সাজানো গোছানো পদ্ধতিতে। প্রথম দিকের আপনার কথা কত এলোমেলো অসংলগ্ন ছিল, সেন্টেন্স গুলো কারেক্ট হতো না, গ্রামেটিক্যাল অনেক ভুল ছিল। দেখছেন, আসলে কথা বলাটা মানে চেষ্টার অসাধ্য কোনো জিনিস নেই। কোনো জায়গায় যদি আপনি শ্রম দেন, সেখান থেকে ভালো কিছু আসবেই। অনেক ভালো বলেছেন, অনেক ভালো। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ। আমি অনেক সময় দিতে পারছি না। আপনি জানি, আপনি তো আমাকে ফোন দিতেন, নক দিতেন, আমিও বুঝতে পারছি যে আপনি অনেক বিজি আছেন। তো ছেলে চলে যাক, আবারও আপনি ওই হোমওয়ার্ক গুলো করবেন, আমাকে পাঠাবেন, আগে যেমন লিখে লিখে হোয়াটসঅ্যাপে পাঠাতেন। হ্যাঁ, আমি দেখে দিব। অবশ্যই অবশ্যই দিব। আপনি 20 তারিখে। হুম হুম একটু আসবে, হুম হুম হুম। হয়তো বলতে পারে মা তুমি চলো, হয়তো ওর সাথে নিতে তো পারে। আপনি ফ্রি হলে আমাকে নক দিবেন, আমি আপনার ফ্রি টাইমে এগুলো দেখিয়ে দিব, আগে যেভাবে করতেন। অনেক ভালো হয়েছে, আজকের প্রেজেন্টেশনটা সব থেকে বেস্ট। মৌমিতা প্লিজ কিছু বলতে পারবেন? মিস্ট্রি মৌমিতা, মৌমিতা শুনতে পাচ্ছেন? গান বলবো। গান একটু পরে বলো, ক্লাসের শেষে। হ্যাঁ, আর সবাই প্রেজেন্টেশন দিয়ে দিক। এমডি পলক প্লিজ স্টার্ট নাও। Yes, sir. Yes, sir. I am thankful for inviting me. ওকে। Good evening. Hope you are quite well physically and mentally.
I am follow. I feel glad to be with you. Now I am going to start discussing on today's topic. This topic name importance of time. Dear friends, থামলেন কেন? বলেন প্লিজ দ্রুত। হ্যাঁ, time is very precious in our life. সময় আমাদের জীবনে খুবই মূল্যবান। Once time is lost, it never come back. একবার সময় গেলে আর ফিরে আসে না। Success depends on proper use of time. সাফল্য নির্ভর করে সময়ের সঠিক ব্যবহারে। Time teaches you discipline and punctuality. সময় আমাদের শৃঙ্খলা ও সমানুভূতিতা শেখায়। Wasting time leads of failure. সময় নষ্ট করলে ব্যর্থতা আসে। Student must value time for study. শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সময়কে মূল্য দিতে হয়। Hard work at the right time brings success. সঠিক সময়ে পরিশ্রম করলে সফলতা আসে। Time management is the key to success. সময় ব্যবস্থায় সাফল্যের মূল চাবিকাঠি। We should not delay our duties. কাজ ফেলে রাখা উচিত নয়। Therefore, we must respect and use time wisely. তাই আমাদের সময়কে সম্মান করতে হবে এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে। That's all about me. Thank you very much for your kind attention. Still see you next. ওকে, নাহিদ আপা বলবেন অথবা মিস্টার শ্যামল চন্দ্র বাবু বলবেন, দুইজনের যে কোনো একজন দ্রুত বলতে। হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ বলুন, সাউন্ডটা বাড়িয়ে দিয়ে বলুন। হ্যাঁ স্যার, হুম, বলুন শুনছি। আজকের টপিক আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো একটা বলেন, যে কোনো একটা বলেন। হ্যাঁ, আপনার পছন্দের মতো যেটা ভালো হয়, যেটা সহজ মনে করেন সেটা বলেন। যেমন নূপুর দিদি সুন্দর একটা বলেছে, তিনি হংকং ভ্রমণে গিয়েছিলেন, হংকং এর টোটাল ভ্রমণটা উনি তুলে ধরেছেন। আপনি কানাডাতে যেতে চাচ্ছেন, আপনি কানাডা সম্পর্কে বলুন, বা আপনার ড্রিম, ইউর এইম ইন লাইফ সম্পর্কে বলুন, যে আমি আইএলটিএস করতেছি বা আমি কানাডায় যাব দ্রুত, আমার একটা স্বপ্ন আমি কানাডায় সেটেল হব। এই বাংলাগুলো আপনি ইংলিশে সাজিয়ে বলুন। আজকে এটা সাজাইছি আমি যে বলেন, ওটা ভুল ভুল হবে না, বলেন। ভুল হলে আমি শুনবো, আমি বলে দিব। the necessity of learning English. Namaskar and welcome to all of you. Good evening, everybody. How are you? I'm pretty good too. I'm Shamal Chandra Bhowmik. I'm from Noshit, which is the eastern part of Bangladesh. Today's my selected topic is necessity learning English in life. I would like to express my bias talking on that, and I am going to tell about my selected topic. First of all, thank you, my honorable mentor, Mr. Prosenjit sir. Give me a chance to tell on this stage, dear audience. I prefer spoken English because these days, majority of spoken communication is carried out in English only. In addition, in my occupation and most other profession, English is the most preferred medium of communication. And my most spoken work is done in English. However, I frequently I do spoken in my first and national language also. I am in Bangladesh and I am Bangladeshi. When I go abroad, I am foreigner and I am to speak English with every person, especially the majority of myself. However, not a movement must in the mind you still migrate. Moreover, most books is the root and writing in English and official language is English of more than country in the world. No more today. Thanks all about me. Thank you very much. Patience, hearing, stay well. See you next. Thanks for all today. Okay, excellent presentation. Your pronunciation is very clear. Excellent. Mind blowing presentation. Huh?
দেখছেন, আপনি প্রথমে একটু ভয় পাচ্ছিলেন, কিন্তু কথা বলাটা শুরু করলে জড়তা চলে যায়। শীতের সময় ভোরে উঠতে ইচ্ছা করে না, গোসল করতে ইচ্ছা করে না, একবার গায়ে পানি দিবেন, ভোরে উঠবেন, দেখবেন আপনার জড়তা কেটে যাবে। কথা বলাটাও ঠিক সেই রকম। আপনি কথা বলবেন স্পন্টেনিয়াসলি অ্যাজ দ্য জেন্টল রেইনস কামস ফ্রম দ্য স্কাই। আকাশ থেকে অঝরে যেমন বৃষ্টি ঝরে, আপনার কথাটাও ঠিক সেইভাবে আসতে থাকবে। কথা বলা শুরু করতে হবে। ভুল তো মানুষের জন্য নাকি? আমার ভুল হবে, ভুল হবে এই ভয়ে কথা বলা বন্ধ করা যাবে না। কথা বলতে গেলে আপনাকে লজ্জা, আপনাকে ভয়, এগুলো ত্যাগ করতে হবে। সবাই এখানে আমি আসলে পরিবর্তন দেখতে পাচ্ছি প্রত্যেকেরই। আর কেউ কিছু বলবেন প্লিজ? এরপর আমি আরেকটু গ্রামার দেখাবো। না, আপনার অনেক পরিবর্তন, বিশেষ করে নূপুর দিদিও দেখলাম আজকে যেভাবে কথা বললো, আমি অবাক হয়ে গেলাম। উনি সবসময় ভয় পেত। অনেক ভালো। নাহিদ আপা বলেন, হ্যাঁ 2 মিনিটের ভিতরে বলতে হবে। Good evening, everyone. How are you? This is Nahida Sultana. I would like first I would like to thank my honorable moderator for giving me such chance to say a few words about the selected topic in front of you. Today's topic is water pollution. Water ধন্যবাদ। is নতুন নতুন টপিক, ওয়াটার পলিউশন, ভালো টপিক, বলেন নতুন টপিক বলেন। আমাদের জন্য অত্যন্ত খুব ভালো, খুব ভালো, বলেন। ওয়াটার We পলিউশন কেউ cannot বলিনি, বলেন। sir, নেটওয়ার্কের সমস্যা, বলেন। খুব সুন্দর বলছি, নতুন টপিকস এর উপরে বলছেন, খুব ভালো লাগছে, বলেন। water is very important in our life. পানি আমাদের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। We cannot live without water. আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। So water is called life. তাই পানির অপর নাম জীবন। But polluted water is very harmful for us. কিন্তু দূষিত পানি আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। Water is polluted in different ways. বিভিন্নভাবে দূষিত হয়। So waste and rubbish into water. শুকনো আবর্জনা পানিতে নিক্ষেপ করে। And factories emits chemicals into water. কলকারখানা রাসায়নিক দ্রব্য পানিতে নির্গত করে। Farmers use chemicals, fertilizers, and pesticides in their fields. কৃষকরা তাদের জমিতে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে। They get mixed with water. এভাবে সেগুলো পানির সাথে মিশে যায়। Water is polluted. এভাবে পানি দূষিত হয়। So we should not throw away any rubbish into water. তাই আমরা পানিতে কোনো আবর্জনা নিক্ষেপ করব না। That's all about me. Thank you very much for your kind attention. See you. Stay well. See you next. Allah Hafiz. ধন্যবাদ, খুব ভালো। আচ্ছা, আর কেউ কিছু বলবেন প্লিজ? আমি আরেকটু গ্রামারের দিকে যাব, আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে। অনেক ভালো বলেছেন সবাই। হ্যাঁ, রাজিনকে আমরা সুযোগ দেই। রাজিন আমাদেরকে আজকে একটা ছোট্ট গান শোনাতে চাচ্ছে মনে হয়। ছড়া গান নাকি কি গান বলো না, কবিতা আবৃত্তি শোনাবে। রাজিন, রাজিন কথা বলতে হবে দ্রুত। ক্যান ইউ হেয়ার মি? তোমার ওখানে মিউট হয়ে গিয়েছে, দেখো, আনমিউট করো। হ্যালো রাজিন, শুনতে পাচ্ছো? হুম। আচ্ছা, যাই হোক, দেখেন, ও যখন আসে ক্লাসে তখন আমরা আবার শুরু করবো না। তো এই যে বিষয়গুলো আমরা কিন্তু এই প্যাসেজ ট্রান্সলেশন বা এই যে অনুবাদগুলো, এগুলো কিন্তু আমাদেরকে করতে হবে, এখান থেকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখানে যারা কথা বলতে পারতেন না, দেখেন অনেক কথা শিখে গেছেন, অনেক কিছু আমরা পারছি এখন। কিভাবে, হাউ ইজ ইট পসিবল, আমাদেরকে কিন্তু এখান থেকে বলা শুরু করতে হবে। কথা বলাটা কিন্তু একটা আর্ট। আপনি আজকে একটু বলবেন, কালকে আবার আপনার বলতে ইচ্ছা করবে, আপনি বলবেন না। আলফ্রেড নোবেল সম্পর্কে প্যাসেজটা সম্পূর্ণ আমি একটু একদা শেখ সাদির একটা প্যাসেজ পড়াতে চাচ্ছিলাম। একদা শেখ সাদি নামে একজন ধনী বণিক। নূপুর দিদি এটা একটু পড়েন তো, এই প্যাসেজের এই বাংলা অনুবাদটা। ইংলিশটা পড়বেন আন্টি। একদা শেখ সাদি একদল ধনী বণিকের সাথে বাগদাদ যাচ্ছিলেন, এই ঘটনাটা অনেকেই আমরা পড়েছি, পড়েন। শেখ সাদির একটা ঘটনা। একদা শেখ সাদি একদল ধনী
বণিকের সাথে বণিক মানে বাগদাদ। ব্যবসায়ী, বণিক মানে হচ্ছে ব্যবসায়ী, ধনী বণিকের সাথে। ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ, হ্যাঁ বাগদাদ যাচ্ছিলেন। হুম, বণিকদের মালপত্র প্রচুর অর্থ ছিল। কোনো বাধা বিপত্তি ছাড়াই তারা 12 দিন ভ্রমণ করল। 13তম দিনে একদল ডাকাত তাদের আক্রমণ করল। ডাকাতেরা বণিকদের কাছ থেকে সব মালপত্র ও অর্থ নিয়ে গেল। তারপর ডাকাত সর্দার সাদির নিকট আসলো। তার সাদি কি? সাদি মানে শেখ সাদি, অর্থাৎ উনি একজন এই ছিলেন, কবি ছিলেন। সে সাদিকে তা যা কিছু আছে তা তাকে দিয়ে দিতে বলল। তার সাথে ছিল বইয়ের বান্ডিল ও কিছু অর্থ। শেখ শেখ সাদি নির্ভয়ে তার হাতে বইয়ের বান্ডিল ও অর্থ দিলেন। সাদি তখন বললেন, আমি আশা করি তুমি এই বইগুলো যথার্থ ব্যবহার করবে। আর দেখা যাচ্ছে এইগুলোই আছে, হ্যাঁ। কি বলছে যে শেখ সাদিকে যখন ডাকাতে আক্রমণ করলো, তখন ডাকাতদের অর্থগুলো দিয়ে দেওয়ার পরে বইগুলো দিয়ে দিল। আর ডাকাতদেরকে বলল, তোমরা তো আমার কাছ থেকে সব ডাকাতি করে জোর করে ছিনিয়ে নিয়ে যাচ্ছ, তো তোমরা আমার টাকা পয়সাও নিয়ে যাও, কোনো দুঃখ নেই। তো আমার সাথে কিছু মহামূল্যবান বই রয়েছে, এই বইগুলো তোমরা নিয়ে যাও, বইগুলো তোমরা পড়বে। তখন ডাকাতদের ভিতরে একটা পরিবর্তন আসলো, ওদের ব্রেনের ভিতরে একটা চিন্তা ঢুকে গেল যে সারা জীবন ডাকাতি করলাম, কখনো তো কেউ কোনোদিন এই কথাটা বলে না যে বইগুলো নিয়ে যান, বই পড়বেন। তখন কিন্তু ওরা ওই বইগুলো বাসায় নিয়ে গিয়ে পড়লো, পড়ে ওদের ভিতরে এত আদর্শ, এত মহানুভবতা সৃষ্টি হলো, ওরা পরবর্তীতে ভালো হয়ে গেল এবং শেখ সাদিকে খুঁজে বের করে সেই টাকা, সেই লুণ্ঠিত মালামাল সব ফেরত দিয়েছিল। এই জন্য জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। লেখাপড়ার মধ্যে ইয়েস, লেখাপড়ার ভিতরে আনন্দই আলাদা। দেখেন আপনার দুই ছেলে বিদেশে সেটেল হতে যাচ্ছে, কিভাবে? জ্ঞানের বলে, আর কিন্তু কিছুই না, হ্যাঁ। তারা যদি অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী হতো, এই চেহারা দিয়ে কি বাইরে তাদের কোনো কিছু হতো? হতো না। তারা কিন্তু তাদের মেধা। এখন দেখেন বলা হচ্ছে দোলনা, বলা হচ্ছে হাদিসে বলা হয়েছে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করবে। আরো বলা হয়েছে পণ্ডিতের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। অর্থাৎ আপনাকে জ্ঞানী হতে হবে, হ্যাঁ, জ্ঞান অর্জন করতে হবে। এখানে আপনি পৃথিবীর যে দেশেই যান না কেন, আপনাকে এই ভাষাটা শিখতে হবে। তো এই যে শেখ সাদী ওই ডাকাতদেরকে মন পরিবর্তন করে দিয়েছিলেন তাদের, শেখ সাদীর জ্ঞানের বলে। শেখ সাদী তাদের বইগুলো দিয়ে বলেছিল যে বাবারা, তোমরা এই বইগুলো একটু পড়বা। তখন ডাকাতেরা সত্যি ওই বইগুলো, এত সুন্দর বই ছিল, বই পড়ে তারা পরিবর্তন হয়ে গিয়েছিল। অবসর সময় বই পড়বেন, হ্যাঁ। আমেরিকান লোকেরা, উন্নত দেশের লোকেরা কিন্তু প্রচুর বই পড়ে, দে আর ভেরি স্টুডিয়াস। স্টাডি মানে পড়াশোনা করে। হুম, হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো ভালো বই পড়বেন, আপনি লুৎফর রহমানের বই পড়বেন, উন্নত জীবন, মহৎ জীবন, মানব জীবন, ধর্ম জীবন, ডেল কার্নেগির বই পড়বেন, রবীন্দ্রনাথ, নজরুল, যে কোনো বই আপনি অবসরে। আর এখন বই লাগে না, আপনি গুগলে সার্চ দিয়ে ওইখান থেকে আপনি ওকে বলে উইকিপিডিয়া, উইকিপিডিয়া থেকেও আপনি পড়তে পারবেন। তো যাই হোক, এখন এটার ইংলিশ অনুবাদটা একটু পড়তে হবে, দেখি আমরা পড়বো, এটার ইংলিশ অনুবাদটা একটু পড়বো, শেখ সাদির এই ঘটনাটা। শেখ সাদির এই অনুবাদটা আমরা একটু ইংলিশ পড়বো। কে পড়বেন ইংলিশটা? দেখেন, শেখ সাদি, যে ওয়ান্স শেখ সাদি ওয়াজ গোয়িং টু বাগদাদ উইথ আ গ্রুপ অফ, হ্যাঁ পড়েন। আমার কাজ চলে গেছিল, এখন আবার আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মাঝে অনেক কথা, ইম্পর্টেন্ট কথা বলেছি। আন্টি, তাহলে শেখ সাদির একটা বাংলা গল্প, বাংলা ঘটনা নূপুর দিদি পড়েছে, আপনি ইংলিশটা পড়েন। ওয়ান্স শেখ সাদি ওয়াজ গোয়িং টু বাগদাদ আমার কাজ চলে গেছে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না। তারপরে কি? ওয়ান সিক্স থার্টি was going to Baghdad with a group of rich of merchant, হ্যাঁ, একদল ধনী বণিকদের সাথে শেখ সাদি একবার বাগদাদ যাচ্ছিলেন। The merchant had their goods and a lot of money, এই ধনী বণিকদের সাথে তাদের হুম ওয়ান সিক্স থার্টি ওয়াজ গোয়িং টু বাগদাদ উইথ এ গ্রুপ অফ রিচ মার্চেন্ট, মার্চেন্ট, হ্যাঁ ব্যবসায়ী। The merchant had their goods and a lot of money. They traveled for travel days without any uh, trouble. হুম Travel.
ট্রাভেল, ট্রাভেল, এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে ট্রাভেলড, হ্যাঁ, যে ট্রাভেলড ফর, হ্যাঁ এটা হচ্ছে ট্রাভেল মানে হচ্ছে সমস্যা, ট্রাভেল যেটাকে বলে ট্রাভেল, আর এটা হচ্ছে ট্রাভেল, এটা ট্রাভেল, হ্যাঁ ট্রাভেল, আমরা বলি না মোবাইলে ট্রাভেল। করা সফর করা যেটা on the 13th day a gun A gang of robbers attacked them. gang of Robbers robbers attacked them. attacked them. The robber took away all the goods and money From the from the merchant. merchant. আমার ওই লাইট না, আমি দেখতে পাচ্ছি না এই জন্য। আচ্ছা আচ্ছা, দেন আমার এই রুমে শুধু একটু অন ইসে আছে ওই আচ্ছা আচ্ছা, আমি পরেরটুকু আমি পড়ে দেই। বলছে দেন, তখন, দেন, হ্যাঁ পড়েন এখান থেকে, শ্যামল বাবু এখান থেকে পড়েন। দেন দ্য লিডার অফ দ্য রোবার্স কেম টু, হ্যাঁ এখান থেকে পড়েন। দেন দ্য লিডার অফ দ্য রোবার্স, পড়েন কেম টু দ্য, ডাকাতরা সাদির কাছে অবশেষে এসেছিল। He ordered সাদিক to give all the head to him. তাদের কাছে যা ছিল তাদেরকে সব দিয়েছিল। He had bundle of books and some money with him. তার সাথে কিছু বই এবং টাকা ছিল। শেখ সাদি handed him, শেখ সাদি এগুলা তাকে হ্যান্ড ওভার করেছিল, মানে তার হাতে দিয়েছিল that bundle of books and money, বইয়ের বান্ডিল এবং কিছু টাকা, উইদাউট ফেয়ার, পুরো ইয়া ছাড়াই। সাদি দেন said, তারপর সাদি বলেছিল I hope that you will make good use of these books. শেখ সাদি, আমি আশা করি যে you will make, তুমি গুডস ইউজ, এগুলোর সর্বোত্তম ব্যবহার করবে এবং বইগুলো সর্বোত্তম ব্যবহার করে মানে পড়বে এরকম। ইয়েস বলেছিল আই হোপ দ্যাট ইউ উইল মেক গুড, ফিয়ার মানে হচ্ছে ভয়, ফিয়ার মানে হচ্ছে ভয়, হ্যাঁ মনে মনে যে ভয়। আচ্ছা নাহিদ আপা পড়তে চাচ্ছিলেন, আপা একটু পড়বেন দ্রুত। ওয়ান্স শেখ সাদি ওয়াজ গোয়িং টু বাগদাদ। Once Sheikh Shadi was going to Baghdad with a group of rich merchants. The merchant has their goods and a lot of money. They traveled to days without any travel. এটা কি traveling? হ্যাঁ এটা হবে হচ্ছে দে On the ট্রাভেলড ফর 12 days উইদাউট এনি ট্রাভেল। তারা 13টা দিন ভ্রমণ করলো, অতিক্রম করে ফেললো কোনো সমস্যা ছাড়া। অন দ্য 13th ডে, 13তম দিনে গিয়ে এ গ্যাং অফ রোবার্স অ্যাটাকটেড দেম, অর্থাৎ তাদের এই যাত্রাপথের 13তম দিনে একদল ডাকাত তাদের আক্রমণ করলো। ভালো করে সবাই শুনবেন, এই ইংরেজি দেখে দেখে বাংলা করা শিখতে হবে। দ্য রোবার্স টুক অ্যাওয়ে অল দ্য গুডস অ্যান্ড মানি ফ্রম দ্য মার্চেন্টস। এর বাংলাটা কি? দ্য রোবার্স টুক অ্যাওয়ে, অর্থাৎ নিয়ে গেল, অল দ্য গুডস অ্যান্ড মানি, নিয়ে গিয়েছিল। দেন দ্য লিডার, তখন কি লিডার অফ দ্য রোবার্স, ওই ডাকাত দলের যে সর্দার দলনেতা সর্দার, কেম টু সাদি, একেবারে সবশেষে সাদির কাছে আসলো। হি অর্ডার্ড সাদি টু গিভ অল হি হ্যাড টু হিম, তখন সে শেখ সাদিকে বলল তোমার কাছে যা আছে সব আমাকে দিয়ে দাও। হি হ্যাড বান্ডিল অফ বুকস অ্যান্ড সাম মানি উইথ হিম, তার সাথে এক বান্ডিল বই ছিল এবং কিছু টাকা ছিল। শেখ সাদি হ্যান্ডেড হিম দ্য বান্ডিল অফ বুকস অ্যান্ড দ্য মানি উইদাউট ফিয়ার, কোনো ভয় ছাড়া ওই ডাকাত দলের সর্দারের হাতে ওই শেখ সাদি বই এবং টাকাগুলা দিয়ে দিল। সাদি সেইড দেন আই হোপ ইউ উইল মেক গুড ইউজ অফ দিস বুকস, আমি আশা করি তুমি এই বইগুলা ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। এই গল্পের দ্বিতীয় পার্ট আছে, এটা আমি আগামী ক্লাসে পড়াবো, অনেক মজার একটা পার্ট।